এই কথাটা আমরা সকলেই জানি যে অ্যালবার্ট আইনস্টাইন হচ্ছে পৃথিবীর সবচাইতে বড় বিজ্ঞানী। তিনি এমন একজন বিজ্ঞানী ছিলেন তিনি কিনা একাই 1000 বিজ্ঞানীর চাইতেও বেশি গবেষণা করতে পারতেন। যে জিনিসগুলো সাধারণ মানুষের মাথায় ঢোকে না সেই জিনিসটা আইনস্টাইন দেখিয়েছে, করেছেন এবং বুঝিয়েছেন। অ্যালবার্ট আইনস্টাইন একজন ফিজিসিস্ট ছিলেন যিনি থিওরি অফ রিলেটিভিটি, E=mc² এবং ফটো এফেক্টিভ এর লস বানিয়ে পুরো বিশ্বকে বোকা বানিয়ে দিয়েছিল। আর এই উদ্ভাবনের কারণে তিনি নোবেল প্রাইজও জিতেছিলেন। তার ধারণা, চিন্তা চেতনা এবং বুদ্ধিমত্তা থেকে মানুষ বিবেচনা করত হয়তো আইনস্টাইনের কাছে এমন একটা ব্রেন রয়েছে যা সাধারণ মানুষের কাছে নেই। আর এই বিষয়টা আইনস্টাইন নিজেও জানতেন। আর আইনস্টাইন এটা কখনোই চাইতেন না তার মৃত্যুর পর তার অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে কোনো গবেষণা করা হোক, বরঞ্চ তিনি তো মৃত্যুর আগে এমন এক নির্দেশনা দিয়ে গিয়েছিলেন যেন তার মৃত্যু হয়ে গেলে তার বডিটাকে পুড়িয়ে ফেলা হয়। কিন্তু এরপর সেটাই হয় যেটার আইনস্টাইনের ভয় ছিল। 18 এপ্রিল 1955 সালে প্রিন্সটন হসপিটালে যখন আইনস্টাইন মারা যায় তখন তার পোস্টমর্টম করার জন্য যে ডাক্তার এসেছিল সে চুপিসারে তার ব্রেনটা বের করে নেয়, কারণ তার জানার প্রচুর আগ্রহ ছিল পৃথিবীর সবচাইতে জিনিয়াস ব্যক্তির ব্রেনের ভেতরে কি রয়েছে। তো স্বাগতম আপনাদের মায়াবিন্দুর আরও একটি নতুন ভিডিওতে। আইনস্টাইনের ব্রেন যে চুরি করেছিল তার নাম ছিল ডাক্তার থমাস হার্ভি, যিনি কিনা এই ব্রেনটাকে রিসার্চ করার জন্য প্রচুর ব্যস্ত হয়ে পড়েন। কিছুদিন পর যখন প্রিন্সটন হসপিটালে ডক্টর হার্ভির এই আচরণের কথা জানা যায় তখন তাকে তার সেই পদ থেকে বহিষ্কার করে দেওয়া হয়। তবে এতদিনে হার্ভি আইনস্টাইনের ছেলে হ্যান্স আলবার্টের কাছ থেকে এই পারমিশন নিতে সক্ষম হয় যে সে তার বাবার জ্ঞানের ভাণ্ডারের রহস্য উন্মোচন করবে এবং পুরো দুনিয়ার সামনে তা প্রদর্শন করবে। আর এরপর থেকেই শুরু হয় আইনস্টাইনের ব্রেন নিয়ে রিসার্চের এক লম্বা যাত্রা। ডাক্তার হার্ভি ছিলেন একজন প্যাথোলজিস্ট যে শুধু পোস্টমর্টেম করতে জানতেন। তিনি কখনোই এত বড় একজন মানুষের ব্রেন নিয়ে রিসার্চ করতে পারবেন না। এখন পরিস্থিতি এমন ছিল ডক্টর হার্ভি প্রিন্সটন হসপিটাল থেকেও বহিষ্কার হয়ে গিয়েছিলেন। আইনস্টাইনের ব্রেন যেটা কিনা ডক্টর হার্ভি প্রথমে রিজার্ভ করে রেখেছিল সেইটাকে নিয়ে পেনসিলভেনিয়ার শহর ফিলাডেলফিয়া নিয়ে যায়, যেখানে সে এই ব্রেনের অনেকগুলো ছবি তুলেছিল এবং এই ব্রেনটাকে 240টা ছোট ছোট টুকরো করে প্রত্যেকটা টুকরোয় আলাদা আলাদা একটা জারে বন্দি করে সেগুলো নিজের বেসমেন্টেই রেখে দেয়। আর এই ঘটনাটা নিয়ে ডাক্তার হার্ভির তার বউয়ের সাথে অনেকবার ঝগড়াও হয়েছে, কারণ তার বউ সবসময় বলতো এই ব্রেনগুলো কোনো কাজেরই না, সে কোনো একটা সময় এই ব্রেনগুলো বাইরে ফেলে দেবে। তাদের এই ঝগড়াটা এতটাই ভয়াবহ রূপ নেয় যে এটা ডাইভোর্সে পরিণত হয়। আর ডাক্তার হার্ভি ব্রেনগুলো নিয়ে ক্যানসাসের শহর ভিচিটায় চলে যায়, যেখানে সে একজন বায়োলজিক্যাল মেডিকেল ল্যাবে সুপারভাইজারের কাজ করতে থাকে। আর শুধু তাই নয়, সে তার অবসর সময়ে আইনস্টাইনের ব্রেন নিয়ে প্রচুর পরিমাণ গবেষণা করতে শুরু করে। এরপরও কয়েকবার সে নিজের জব ছেড়ে আইনস্টাইনের ব্রেন নিয়ে বিভিন্ন ল্যাবের ভেতর গিয়ে পরীক্ষা করার চেষ্টা করেছে। কয়েক বছর অতিবাহিত হয়ে যায়, কিন্তু ডক্টর হার্ভি আইনস্টাইনের ব্রেনে রিসার্চ করে তেমন বিশেষ কোনো কিছু খুঁজে পায়নি। আর শুধু তাই নয়, এর কারণে তার মেডিকেল লাইসেন্সটাও ক্যান্সেল করে দেওয়া হয়। আর পরিস্থিতিটা এমন হয়ে দাঁড়ায় যে সে একটা প্লাস্টিক ফ্যাক্টরিতে কাজ করতে শুরু করে। আর এরপরই প্রথমবার তিনি একটা ভালো পরামর্শ নেন। তিনি এই ব্রেনের আলাদা আলাদা অংশগুলোকে পৃথিবীর বেস্ট নিউরোলজিস্টদের কাছে ডিটেলসে গবেষণা করার জন্য পাঠিয়ে দেবেন। এরপর তিনি এমনটাই করেন। 1955 সালে অর্থাৎ ব্রেন চুরি হওয়ার 30 বছর পর 1985 সালে প্রথমবারের মতন আইনস্টাইনের ব্রেন নিয়ে একটা রিসার্চ পাবলিশড হয়। এরপর পরবর্তী 28 বছর পর্যন্ত দুনিয়া ভর্তি নিউরোপ্যাথোলজিস্টরা অনেকগুলো রিসার্চ পাবলিশ করেন, যেখানে বলা হয় আইনস্টাইনের ব্রেন সাধারণ মানুষের ব্রেনের চাইতে অনেকটা ভিন্ন। আর সবচাইতে ভিন্নতা ব্রেনের কর্পাস ক্যালোসাম নামক একটা অংশে পাওয়া যায়। এখন এখানে আমাদের এটা জানা জরুরি, আমাদের ব্রেন দুইটা আলাদা আলাদা অংশে বিভক্ত থাকে। মানুষ যেই কাজটাই করে সেটা প্রথমে তার ব্রেনের একটা অংশে প্রসেস হয়, আর এরপর ব্রেন আমাদের শরীরের সেই অংশটাকে সিগন্যাল দেয়। লেফট ব্রেন আমাদের শরীরের রাইট অংশটাকে কন্ট্রোল করে, আর অন্যদিকে রাইট ব্রেন আমাদের শরীরের লেফট অংশটাকে কন্ট্রোল করে। এছাড়াও 90 ভাগের বেশি মানুষের লেফট ব্রেন বলতে, বুঝতে, ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন এবং রাইটিং অর্থাৎ লেখার কাজ করে। অন্যদিকে আমাদের রাইট ব্রেন ক্রিয়েটিভিটি, বস্তুর আকার চেনা
আর্ট ও মিউজিক্যাল স্কিল চেনার কাজ করে। এখন আপনিও হয়তো চিন্তা করছেন এইসবের মাঝে আবার কর্পাস ক্যালোসামের কাজটা কি। মনে করুন আপনি কিবোর্ডে টাইপ করছেন অথবা মোবাইল ফোনে। এই সময় আপনার দুটো হাতে কিন্তু টাইপিং করতে ব্যস্ত রয়েছে। কিছু অক্ষর আমাদের ডান হাত টাইপ করছে, আবার কিছু অক্ষর আমাদের বাম হাত। আপনার লেফট হ্যান্ড যখন কোনো মিস্টেক করছে তখন আপনি খুব দ্রুতই আপনার রাইট হ্যান্ড ব্যবহার করে সেটি ঠিক করে ফেলছেন। আর এইটার অর্থ এইটাই দাঁড়ায়, যখন আমাদের রাইট ব্রেন থেকে কোনো মিস্টেক হয় তখন সে খুব দ্রুতই আমাদের লেফট ব্রেনকে সিগন্যাল দিয়ে দেয় যেন সেই মিস্টেকটা ঠিক করিয়ে নেয়। ব্রেনের ভেতরে থাকা দুইটা অংশ যার মাধ্যমে একে অপরের সাথে যোগাযোগ স্থাপন করে তাকে কর্পাস ক্যালোসাম বলে। আর আইনস্টাইনের কর্পাস ক্যালোসাম সাধারণ মানুষের চাইতে একটু বেশি বড় ছিল, অর্থাৎ তার লেফট এবং রাইট ব্রেনের মধ্যে একটা ভালো ও স্ট্রং কানেকশন ছিল, যার কারণে আইনস্টাইন একই সময়ে অনেক কমপ্লেক্স প্রবলেম এবং সিচুয়েশন হ্যান্ডেল করতে পারত। কর্পাস ক্যালোসাম বড় হওয়া ছাড়াও আইনস্টাইনের ব্রেনের প্যাটার্নও সাধারণ মানুষের চাইতে ভিন্ন ছিল। আর রিসার্চাররা মনে করেন এর কারণে ব্রেনের নিউরনের ফ্লো অনেক বেশি ভালো ছিল। নিউরনের ফ্লো ভালো হওয়ার মানে হলো তার ম্যাথমেটিক ক্যালকুলেশন পাওয়ার অনেক বেশি স্ট্রং ছিল। অ্যালবার্ট আইনস্টাইন কমপ্লেক্স ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো কাগজ এবং কলম ছাড়া নিজের মাথার মধ্যে সমাধান করে দিতে পারতেন। নিউরন বেশি হওয়ার আরেকটা কারণও এই রিসার্চে উল্লেখ করা হয়েছিল। যখন আইনস্টাইনের ব্রেনের ওজন করা হয়েছিল তখন তার ব্রেনের ওজন ছিল 1230 গ্রাম, যেখানে কিনা সাধারণ মানুষের ব্রেনের ওজন 1400 গ্রাম। রিসার্চাররা মনে করেন আইনস্টাইনের ব্রেন পাতলা হওয়ার কারণে তার ব্রেনে আরও বেশি নিউরন পাওয়া যেত। কিন্তু সবচাইতে বড় প্রশ্নটা এখানেই থেকে যায়, আইনস্টাইন কি জন্মের সময়ই এরকম স্পেশাল ব্রেন নিয়ে জন্মগ্রহণ করেছিলেন, নাকি ওনার জন্মের পর ওনার ব্রেনে চেঞ্জেস হয়েছিল? গবেষণায় উঠে আসে আইনস্টাইনের জন্মের পর তিনি 5 বছর পর্যন্ত কথা বলতে পারেননি, যেখানে কিনা অন্য সকল বাচ্চারা 2 বা 3 বছর বয়সেই কথা বলতে শুরু করে। যখন তিনি বলতে পারতেন তখন তিনি অন্য কারোর সাথে খুব একটা বেশি কথা বলতেন না, সব সময় চিন্তায় মগ্ন থাকতেন। স্কুল লাইফের প্রায় প্রতিটা সাবজেক্টেই আইনস্টাইন ফেল করতেন। শুধু ম্যাথস এবং সায়েন্স একমাত্র সাবজেক্ট ছিল যেখানে আইনস্টাইনের নাম্বার অন্যদের থেকে সবচাইতে বেশি থাকত। যখন অ্যালবার্ট আইনস্টাইনের বয়স 12 বছর, তখন একজন ফ্যামিলি টিচার ভুল করে নিজের জিওমেট্রিক বই তার কাছে রেখে যায়। অবাক হলেও সত্যি, সেই একদিনেই আইনস্টাইন সেই বইটার সকল কনসেপ্ট ক্লিয়ার করে ফেলে। তাই নয়, শুধুমাত্র 14 বছর বয়সেই সে ইন্টারগাল এবং ডিফারেন্সিয়াল ক্যালকুলাসে মাস্টার হয়ে উঠেছিল। ম্যাথস এবং সায়েন্সে তার এমন একটা স্ট্রং গ্রিপ ছিল, যখন সে ক্লাসে কোনো প্রশ্ন জিজ্ঞেস করার জন্য হাত উঁচু করত তখন প্রফেসররা পর্যন্ত ঘাবড়ে যেত, কারণ আইনস্টাইনের বেশিরভাগ প্রশ্নের জবাব প্রফেসরদের কাছেও থাকতো না। ছোট্টবেলা থেকেই সেই বড় একটা ইউনিভার্সকে ছোট্ট একটা সূত্রে পরিণত করতে চেয়েছে, আর এটাকেই তিনি তার জীবনের লক্ষ্য বানিয়ে নিয়েছিলেন। 26 বছর বয়সে আইনস্টাইন 4টা রিসার্চ পেপার পাবলিক করে পুরো দুনিয়াটাকে অবাক করে ফেলে, আর এজন্যই তাকে পিএইচডি ডিগ্রি আর হিউম্যানিটির জন্য নোবেল প্রাইজে সম্মানিত করা হয়। এই কথাটার মূল্য আপনি এভাবে বুঝতে পারেন যে আজও আইনস্টাইনের থিওরি ছাড়া বিজ্ঞান একদম অকার্যকর। কিছু ডাক্তার আর সায়েন্টিস্টরা এটা বলে যে আইনস্টাইনের ব্রেন তার জন্মের পর থেকে স্পেশাল হয়েছিল, যেটার সবচাইতে বড় কারণ ছিল যখন সে কোনো প্রশ্নের উত্তর খুঁজে পেত না তখন সে সবসময় নিজের মাথার ভেতরে সেই প্রশ্নের উত্তর খুঁজে বেড়াতো। আর ছোটবেলা থেকে এরকম করার ফলে তার ব্রেন এভাবেই বড় হয় এবং এভাবেই ডেভেলপ হয়। আর আজও আইনস্টাইনের এই এক্সট্রা অর্ডিনারি ব্রেন আমেরিকার দ্য মাটার মিউজিয়ামে রেখে দেওয়া হয়েছে।